শাপলা চত্বর অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ। কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানোর অভিযোগ কাদের সিদ্দিকের। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে তাদেরকে গুলি করা হয়েছিল। এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। দেশে ফিরলে আত্মসমর্পণের আগে গ্রেফতার হবেন শেখ হাসিনা, জানালেন আইনমন্ত্রী। ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগের মতোই চলছে ঘুষ নেয়ার ফন্দি ফিকির। 5 মাসের অভিজ্ঞতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর আক্ষেপ। প্রশাসনের দলীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। বললেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অগ্রগতি হচ্ছে, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ নানা বিষয়ে আলোচনা। আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু। আমিরাত থেকে ফেরা 626 জনের ভিসা নবায়নের চেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং ভারতের আধার কার্ড ছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। চাঁদাবাজি ও সন্ত্রাসে ব্যবহার করত অ্যাপস। নজরদারিতে থাকা ভেস্তে যায় ভারতে পালানোর পরিকল্পনা। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। প্রসিকিউশন বলছে অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন তিনি। কাদের সিদ্দিকীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ভাই লতিফ সিদ্দিকীকে মামলায় জড়ানো হয়েছে। হাজিরের প্রথম দিনেই আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুর 1টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে গাড়িতে লতিফ সিদ্দিকীকে আনা হয় ট্রাইব্যুনালে, একই গাড়িতে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকীও। পরে লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ছোট ভাই কাদের সিদ্দিকীর অভিযোগ, অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে লতিফ সিদ্দিকীকে। একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী, যেখান থেকে হামলার নির্দেশনা এসেছিল। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এদিন এজলাসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লতিফ সিদ্দিকী। আদালতে কথা বলার অনুমতি না মেলায় নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা রিপোর্ট দেখছিলাম। শাফি, এই ঘটনা নিয়ে আসলে কি ঘটছে এবং পরবর্তীতে আসলে কি হতে পারে অথবা কি আশঙ্কা করা হচ্ছে? দেখুন, আশঙ্কার জায়গা আর কি হতে পারে এটা তো আদালত নির্ধারিত করবে। আমরা হয়তো ঘটনা প্রবাহগুলো একটু মিলিয়ে দেখতে পারি, কারণ আজকে তো কারাগারে লতিফ সিদ্দিকীকে পাঠানো হয়েছে, কিন্তু সেখানে একটা বাকবিতণ্ডা হয়েছে। সেই বিষয়গুলো আসলে ওইভাবে তো রিপোর্টের মধ্যে আসে না। সেখানে দেখা যাচ্ছে যে লতিফ সিদ্দিকী বলছেন যে
মাননীয় আদালত আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় আদালত আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তারপর আদালত বলল যে হচ্ছে তার কথা শোনা হবে না, তাকে বন্ধ করার জন্য। তখন তিনি রিপ্লাই দিচ্ছিলেন, হাই রে হাই, আদালতেই যখন এই অবস্থা তখন আমি কোথায় যাব, এই ধরনের কিছু শব্দ তিনি ব্যবহার করছিলেন। এই শব্দগুলোর জন্যই আসলে আমি বলছিলাম যে আসলে পরবর্তী কি হবে, আইনজীবীরা আসলে কি বলছেন, তার আইনজীবীরা আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোকপাত করেন না। আইনজীবীরা প্রচলিত যে মানে ট্রাইব্যুনাল মামলা যেভাবে যায়, যেহেতু শাপলা চত্বরের মামলায় এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে দেওয়া হয়েছে, তাকে বলছে যে ওই যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল তার নীতি নির্ধারণী ফোরামে তিনি ছিলেন এবং সেই জায়গা থেকে ইয়া করা হয়েছে। এবং কাদের সিদ্দিকী এবং তার লতিফ সিদ্দিকীর পক্ষ থেকে যে বিষয়গুলো বলা হয়েছে যে মামলাটা হচ্ছে এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন লতিফ সিদ্দিকী। দেখুন, এই বিষয়টি এমন এক সময় আজকেই আদালতের যে হচ্ছে কাদের সিদ্দিকীকে যখন পাঠানো হলো, এমন এক সময় হলো যখন আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের মামলা পরিচালনা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রতিবেদন কিন্তু প্রকাশ হয়েছে গতকাল, এবং সেখানে বলা হয়েছে যে এই ট্রাইব্যুনাল যেভাবে পরিচালনা করা হচ্ছে এবং এটা ইন্টারন্যাশনাল আইনি মানদণ্ডে অনেকাংশে ব্যর্থ হচ্ছে, এবং অতীতে যেই ধরনের পুনরাবৃত্তি হয়েছিল এই আদালতে, বর্তমান আদালতেও একই রকমের পুনরাবৃত্তি, অন্যায়ের পুনরাবৃত্তি হতে পারে বলে তারা একটা আশঙ্কা কিন্তু প্রকাশ করেছে। ঠিক এমন সময় কিন্তু এই লতিফ সিদ্দিকীকে হচ্ছে কারাগারে প্রেরণ করা হলো। এবং সেক্ষেত্রে এই মামলায় শেখ হাসিনার আসামি, তার ব্যাপারে কি হতে পারে দেশে আসলে? শেখ হাসিনার মামলার ব্যাপারে আসলে আজকে এই নিয়ে আইনমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। সেখানে বলছেন যে যখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে তখন তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া, তাকে গ্রেফতার করা হবে। এই নিয়ে আজকে আইনমন্ত্রী কথা বলেছেন। দেখুন, চলুন দেখে আসি প্রতিবেদনটি। টানা ১.৫ দশকের দুঃশাসন অপশাসনে অতিষ্ঠ ছিল দেশবাসী। গুমখুনের মতো নির্বিচার অপরাধের অবসান আর বৈষম্য দূর করার দাবিতে সোচ্চার হয় ছাত্র জনতা। রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ যায় মানুষের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বিচারের কাঠগড়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই আসামিকে ফেরাতে তৎপর সরকার। কিভাবে নিরসন করা যায়। বৃহস্পতিবার সচিবালয়ে আইনি সহায়তা বিষয়ক সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ফাঁসির আসামি হওয়ায় শেখ হাসিনা দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা বলেন আইনমন্ত্রী। জানান, হয়রানিমূলক আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সরকার চাইলে আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। ৪৫ লাখ ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, বেসরকারি আইনি সংস্থার পাশাপাশি প্রয়োজনে সহায়তা নেওয়া হবে মালয়েশিয়ারও। হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি দেখছি। সেক্ষেত্রে একটু সংক্ষেপে বিস্তারিত যদি বলেন। দেখুন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কিনা এইটা তো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, কারণ রয়টার্সের যেই ইন্টারভিউ নিয়ে এখন যে আলোচনাটি হচ্ছে যে তিনি ডিসেম্বর নাগাদ দেশে ফিরবেন, কিন্তু দেশে ফেরার যে প্রক্রিয়া, তিনি কিভাবে দেশে ফিরবেন, ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দেবে কি না, কারণ তাদের তো একটা অনুমতির ব্যাপার রয়েছে। কারণ আমরা কিন্তু দেখেছি যে ভারতে কিন্তু তিনি ভারতের কাছে ফোন করেছেন যাওয়ার জন্য, তাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমাকে ভারত নিয়ে যাওয়া হোক, সেই বিষয়গুলো তো আছেই। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে 3 বার আবেদন করা হয়েছে। 24 সালের ডিসেম্বরে, তারপর 25 সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে যখন রায় হলো ট্রাইব্যুনালে তখন, এবং সবশেষ এই চলতি বছরের এপ্রিলে কিন্তু একটা আবেদন পাঠানো হয়েছে এবং সেটা রায়ের কপি সহ। কিন্তু 3 বারেই কিন্তু ভারতের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে বিষয়গুলো আসলে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে, তারা বিবেচনা করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো তাকে ফেরানোর ব্যাপারে, প্রত্যর্পণের ব্যাপারে
কোনো আবেদনের ব্যাপারে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। জবাব বলতে তাকে ফেরানো হবে কি না, কীভাবে ফেরানো হবে, বাংলাদেশ তাকে কিভাবে বরণ করবে, সেই বিষয়গুলো সে যখন ভারতের পক্ষ থেকে রেসপন্স করা হবে যে তাকে পাঠানো হবে, পাসপোর্ট নাই, সেই ক্ষেত্রে তিনি কিভাবে বাংলাদেশে ঢুকবেন, তখন আসবে আসলে তাকে বাংলাদেশে ঢুকলে তাকে গ্রেফতার করা হবে নাকি তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে, তখন সেই প্রশ্নগুলো আসবে। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন যে আগস্টে বিশেষ অধিবেশন এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হতে পারে। তিনি এই বিষয়টি আসলে এইভাবে বলেছেন যেহেতু 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং সেই ক্ষেত্রে আগামী 60 দিনের মধ্যে একটা অধিবেশন রয়েছে সেপ্টেম্বরে, এর মধ্যে একটা অধিবেশন আছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের বাধা নাই, স্বাভাবিক নিয়মই হবে। তবে সাংবাদিকদের কাছে প্রশ্ন ছিল এর আগেও সম্ভব কিনা, তখন তিনি বলেছেন সরকার যদি চায় সেক্ষেত্রে অগাস্টে সেটি হতে পারে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। এই ছিল আসলে আরেকটা বিষয় হচ্ছে যে হয়রানিমূলক মামলার ব্যাপারে যে বিষয়গুলো আসে। দেখুন, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক হয়রানিমূলক মামলা একটা রাজনৈতিক কালচার, রাজনৈতিক সংস্কৃতি। এইটা থেকে বের হয়ে আসার জন্য সিআরপিসি অ্যাক্টকে সংশোধনের জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তখনকার যে আইন উপদেষ্টা তিনি কিন্তু সংশোধনের ব্যাপারে বলেছিলেন যে একটা সংশোধনী আসতেছে। এখন সেটার ধারাবাহিকতায় এই সরকারও যদি এই কাজটাকে এগিয়ে নিয়ে যায়, নিঃসন্দেহে এটা একটা দারুণ একটা কাজ হবে বলে মনে করা হচ্ছে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাপলা চত্বর মামলার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিও যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সাথে যুক্ত করছিলেন যে শেখ হাসিনাও যেহেতু এই মামলার আসামি, তিনি দেশে ফিরলে তাকে কিভাবে বিচারের আওতায় আনা হবে সেটি নিয়ে এবং একই সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনমন্ত্রী যা বলেছেন সে বিষয় নিয়ে কথা বলছিলেন সহকর্মী। এদিকে আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকের। আটকে দেওয়া হচ্ছে ভালো কাজের উদ্যোগ। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে এভাবে আক্ষেপ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। আর মুক্তিযুদ্ধের মতো জুলাইয়ের চেতনাকে বিক্রি হতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মাস জুড়ে চলছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বিএনপি সরকারের হাত ধরেই শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর, প্রধান সেনাপতি নেপথ্যে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তনের কথা বলতে গেলেই প্রাণ দিতে হয়েছে এদেশে। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে আক্ষেপ করে তিনি বলেন, আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। প্রধানমন্ত্রীর হাত ধরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আশাবাদী এলজিআরডি মন্ত্রী। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে মানব পাচার অনেকটাই কমানো যাবে। শিক্ষাটা যদি না থাকে সে বারবার প্রতারিত হবে। আইনগত কাঠামোর মধ্যে দিয়ে এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। এখন রুল অফ লর জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আইনের শাসন যদি প্রয়োগ সর্বত্র না হয় তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতেই থাকবে। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও দক্ষ মানব সম্পদ পাঠাতে কাজ করছে সরকার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের দলীয়করণের মাধ্যমে আবারও বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না জামাত। মাননীয় স্পিকারের কাছে
অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এ সময় নানা বিষয়ে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালিত হচ্ছে বধির ব্যক্তিদের মাধ্যমে। এ সময় জামায়াত সেক্রেটারি হুঁশিয়ারি দেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না তার দল। জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বধির সরকার এখন ক্ষমতায় আছে যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজার বেদনার কান্না শুনতে পায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। গণভোটের রায় নিয়ে আন্দোলন না করতে সরকারের পক্ষ থেকে দেয়া আপোষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে আবারও বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সব জায়গায়। এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে, এটাকে কৌটা নয়। জামায়াত কখনো আপোষের রাজনীতি করে না বলেও মন্তব্য বিরোধী দলীয় নেতার। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবারও এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোপালগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এই ঘটনার নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। এদিকে জুলাই অভ্যুত্থানের পর বিরোধী দলের উপর হামলার ঘটনা গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিকেলে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় আহত এক কর্মীকে দেখতে গিয়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দলটির নেতারা হামলায় আহতদের ক্ষতিপূরণ সহ দাবি জানান। কোনো ধরনের আইনি ব্যবস্থা হামলাকারীদের উপর সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের উপরে হামলা নিপীড়ন করত, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পথ, সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রস্ফুটিত করতে হয়, তাহলে বিরোধী দলীয় যারা আছেন তাদের উপরে এইসব হামলা মামলা করা যাবে না। জুলাইয়ের স্পিরিট সামগ্রিকভাবে ধারণ করছে বিএনপি। সরকারের তীব্র সমালোচনার পরেও কোনো গুম খুনের অভিযোগ নেই। তবে গণতন্ত্রের অভিযাত্রা অক্ষুণ্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে সব মহলকে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সব বলেন বিএনপির জুনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে রাজধানীর 2 সিটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভালে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে জুলাইয়ের সেই জাতীয় পতাকা তুলে দেওয়ার প্রত্যাশা পূরণে দুপুরে সচিবালয়ে আসেন আজিজুর। জুলাই গেজেটভুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। সাংবাদিকদের বলেন আজিজুর, আমার চাওয়া যে আমার এই পতাকা আমি একদিন হলেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। তো সেইটা আমার 2 বছর পরে আজকে আমার সেটা দেখা মিলল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সেই পতাকাটা দিতে পারছি। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, কাণ্ডজ্ঞানহীন বেপরোয়া কথাবার্তায় গণতন্ত্র শক্তিশালী হবে না। বলেন, দায়িত্বশীল আচরণ করতে হবে বিরোধী দলকে। রাজনৈতিক মত প্রকাশের কারণে কোথাও তাদের বিরুদ্ধে গুম খুনের কোনো অভিযোগ কেউ করেছেন এটা আমার জানা নেই। সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না।
এছাড়া সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 416 বছর পূর্তিতে ঢাকা উৎসব পেছানো হয়েছে বলে জানান আব্দুস সালাম। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকৃতির এই কারণেই এটা চেঞ্জ করে এখন আমরা 29 তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। সব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে। সিটি কর্পোরেশন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, এই কারণে প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা অনুশাসন দিয়েছে যে আমাকে বিষয়গুলো তদারকি করবার জন্য। এবং এই প্রথম ঢাকা শহরে আমরা উত্তর এবং দক্ষিণ সিটিতে পরিচ্ছন্ন কর্মী 2 শিফটে আমরা করেছি। এদিকে সকালে সচিবালয়ে 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান। নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করাই এমন নিয়োগের উদ্দেশ্য। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক, ঝুঁকির মাত্রা নিয়ে আরও নিরীক্ষার পরামর্শ। উপাদান ব্যবহারে নতুন করে মান নির্ধারণ করবে বিএসটিআই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক অগ্রগতির দিকে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রেসিডেন্টের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে এবং তাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে বৈঠক শেষে নিজের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে ইতিবাচক অগ্রগতির পথে বলে উল্লেখ করেন সার্জিও গোর। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। যে এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে বানাই, তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রথমবারের মতো মার্কিন যে বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ এসেছেন। আজকে প্রথম দিনেই তিনি আসলে সরকারি কর্মকর্তা অর্থাৎ সরকারি পর্যায়ের বৈঠকগুলো সম্পন্ন করেছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটির পরে সার্জিও গোর কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন তার এই সফরে প্রথমবারের মতো তিনি যে বাংলাদেশে এসেছেন, এসে তিনি ইতিবাচক একটি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা কিন্তু তিনি দেখেছেন। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও বহুদূর এগিয়ে যাবে। সার্জিও গোরের কর্মসূচি সম্পর্কে যদি বলতে চাই, তাহলে পররাষ্ট্রমন্ত্রী যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে কালকে সারাদিনই অর্থাৎ শুক্রবার তিনি থাকবেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এবং সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে যারা রয়েছেন ক্যাম্পে তাদের সঙ্গে মত বিনিময় করবেন, সেখানে যারা অংশীজন রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এবং দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু রয়েছে। কালকে সারাদিন কক্সবাজার অতিবাহিত করার পরে শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সকালে বৈঠক করবেন এবং তারপরেই আসলে তিনি ভারতের উদ্দেশ্যে 3 দিনের সফরটি শেষ করবেন। এই যে সফরটি, এই সফরটিকে বাংলাদেশ সংশ্লিষ্ট অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন, কারণ এই বিশেষ দূত সার্জিও গোরে মার্কিন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এবং তিনি মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক যে দায়িত্বটিতে রয়েছেন সেই দায়িত্বের জায়গা থেকে বা এখানকার যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং এখানকার যে কৌশলগত অবস্থান, সেই অবস্থানের জায়গাগুলোতে এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি জোর দিয়ে জানিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি নতুন মাত্রায় দিকে এগোচ্ছে এবং সেই
সেই জায়গা থেকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং এই সব আলোচনায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। আমরা সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার জুলাইয়ের দিনলিপি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা 24-এর এই দিনে লাল রঙের রঞ্জিত করে নিজেদের প্রোফাইল, কোটি কোটি ব্যবহারকারীর প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতের স্মরণে 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে শোকের কালো রঙের বিপরীতে মুখে চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইন প্রচারণা চালায় আন্দোলনকারীরা। ছাত্রদল বলছে এমন ধারণা এসেছিল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। রক্তিম জুলাইয়ের দিনটি কেমন ছিল জানবো হাসান ওয়ালির রিপোর্টে। 30 জুলাই 2024। ইতিমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ, আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটো বাহিনীর। এরকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরাও। এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন তারা। রাজপথ থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কর্মসূচি শুরুতে ইতিবাচক হিসেবে নেয়নি অনেকেই, কিন্তু পরবর্তীতে মজলুমের পক্ষে কারা তা স্পষ্ট হয় এই কর্মসূচির মাধ্যমে। কর্মসূচিটা হচ্ছে সাংবাদিক গ্রুপে দিলাম, ফেসবুক পোস্ট দিলাম, তখন মানুষ হচ্ছে খুব মানে কটু ভাষার কথা হচ্ছে বলতেছেন যে আপনারা হচ্ছে কি এত বড় একটা আন্দোলন, পিক আন্দোলনটা একদম নিজে নামিয়ে আনতেছেন, অফলাইন থেকে অনলাইন চলে আসতেছেন। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কি যে আমাদের হচ্ছে জনমতটা যাচাই করা। আসলে যারা হচ্ছে হাসিনার নিপীড়নের পক্ষে তারা হচ্ছে কি প্রোফাইল কালো করেছিল, যারা হচ্ছে হাসিনার নিপীড়ন চায় না তারা হচ্ছে লাল করেছিল। তার মধ্যে একটা ডিভাইডেশন, একটা বাইনারি তৈরি হয়েছিল, কিন্তু আসলে কে কোন পক্ষে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের শোকের কালো রঙের পরিবর্তে লাল রং ধারণ করে অনুষ্ঠানের নির্দেশনা এসেছিল তারেক রহমানের পক্ষ থেকে। জনাব তারেক রহমান আমাকে ফোন করে বললেন যে যেহেতু ওরা কালো কিছু দিয়ে করছে, তাহলে দেখো লাল পতাকা দিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কিনা। এটিও আমি তাদেরকে জানালাম এবং এটি খুব সর্বসম্মতিভাবে তারা বলছে হ্যাঁ এটি খুব ভালো কর্মসূচি, এটা হতে পারে। সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তিও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারসহ 11 দফা দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকদের ফোরাম সাদা দল। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও জানায়। এত কিছুর মধ্যেও সরকার তখন রাজনীতি, জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালিত হবে এই কর্মসূচি। মজলুমের প্রতিবাদের ভাষা ঠিক কত রকমের হতে পারে তার দৃষ্টান্ত 24-এর উত্তাল জুলাই। একদিকে রাজপথে অসংখ্য মানুষের আত্মত্যাগ, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তে রাঙা লাল রঙের প্রতিবাদ। সেই প্রতিবাদ আর প্রতিরোধের আগুনেই তছনছ হয় শেখ হাসিনার সরকারের মসনদ।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত। এদিকে বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করছে অভিযোগ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অভিভাষণে প্রতারণা ঠেকাতে এজেন্সিগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এমন অবস্থার মধ্যে সুখবর মিলছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেয়ার ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত হয়েছে জানিয়ে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু হবে আগস্টের শেষ নাগাদ। নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এদিকে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো অনলাইন কমপ্লেন্ট ম্যানেজমেন্ট মডিউল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করবে সরকার। সহায়তা দেওয়া হবে প্রতারিত শ্রমিকদেরও। যারা অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। বিদেশে নতুন নতুন শ্রমবাজার খোলার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তৎপরতা দেখালেও গেল 6 মাসে কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। বাট আমি মনে করি এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে অন্তত 626 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য জানিয়ে সরকার বলছে তাদের ভিসা নবায়নের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু হচ্ছে হটলাইন। আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসা 5,000 বাংলাদেশির ভিসা কোনো নোটিশ ছাড়াই বাতিল হয়েছে এমন খবর আসে গণমাধ্যমে। এতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিষয়টি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সরকার। বৈঠক শেষে 5,000 প্রবাসীর ভিসা বাতিলের তথ্য সঠিক নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর সংখ্যা 626 জন। এর মধ্যে 417 জনের ভিসা রিভিউ করতে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ভিসা জটিলতায় ভুক্তভোগীদের জন্য দেশে এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি হটলাইন সেবা চালু করবে সরকার। একই সঙ্গে বিদেশগামীদের আইন বহির্ভূত পথে না যাওয়ার আহ্বান জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। শামা ওবায়েদ জানান, ভুয়া তথ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন হলে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের সে দেশের আইন মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান তিনি। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে, তারা ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এদিকে মিয়ানমারে আটক 27 জন বাংলাদেশিকে শনাক্ত করেছে সরকার। তাদের নিরাপদে ফেরাতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইরানে ফের ভয়াবহ মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ, শিশুসহ নিহত 3। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির আক্রমণে প্রাণহানি বেড়ে 24। সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলছে এবার বাণিজ্যের সংবাদ। সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ব্যয়ের কারণে কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি, তবে বাজার নিয়ন্ত্রণে
জনজীবনের স্বস্তি দিতে কাজ করছে সরকার। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন বাণিজ্য মন্ত্রী। দেশের 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারজাতকরণ নিয়ে 810টি বাজার নিয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় দেখা গেছে সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ব্যবসায়ী বেশি মুনাফা করেন। চালে মিলার, ডাল মরিচে আড়তদার, আলু বেগুনে খুচরা বিক্রেতা এবং পেঁয়াজে প্রান্তিক পাইকার সবচেয়ে বেশি লাভ করেন। এই গবেষণার ফল তুলে ধরতে রাজধানীর মহাখালীতে ব্র্যাকিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনরা বলেন, শুল্ক কমানোর কারণে সাধারণ মানুষ সুবিধা পাওয়ার কথা থাকলেও তা চলে যায় মধ্যস্বত্বভোগী সহ আরো অনেকের পকেটে। যারা আমদানিকারক তারা আমার কাছ থেকে 4% ভ্যাটের এটা নিয়ে নিলেন, সুযোগটা নিয়ে নিলেন, কিন্তু তিনি তার প্রাইসিং করার সময় অর্থাৎ ওই খুচরা বিক্রেতার কাছে দেওয়ার সময়, দোকানদারের কাছে দেওয়ার সময় তার কিন্তু ভূমিকা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই, এখানে যেই ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টটা আমাদের এই ম্যাক্রো ইকোনমিক যে ফেনোমেনন, যে আমার গ্রোথের জন্য আমি যে ইনফ্লেশনটা ধরে রাখছি গভর্নমেন্টের, সেটা কিন্তু আমার প্রত্যেকটা আইটেম স্পেসিফিক আসছে। তারপরেও দাম কমছে কোনগুলো, যেগুলো প্রোডাক্টিভিটি বেড়েছে। এ সময় বাণিজ্য মন্ত্রী জানান, বাংলাদেশের জন্য মহাযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এখান থেকে মুক্তি পেতে সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা দূর করতে কাজ করছে সরকার। আমাদের মতো স্ট্রাগলিং ইকোনমির জন্য তো ইনফ্লেশন অনেক বড় পেন। সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে। চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দেই, আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি। বাজার ব্যবস্থাপনার ত্রুটি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অনেক পণ্যের দাম শতভাগ বৃদ্ধি পাচ্ছে বলেও তুলে ধরা হয়েছে সিপিডির গবেষণায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 179 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে সংক্রান্ত আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত 23 জুন 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক কাটছে না। বিষয়টি উদ্বেগের হলেও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সচেতনতা বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকির মাত্রা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ তাদের। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। দেশের বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণা প্রতিবেদন প্রকাশের পর থেকেই দেশ জুড়ে চলছে শোরগোল। বাসাবাড়ি থেকে সুপার শপ, সবখানেই আলোচনা কতটা ক্ষতিকর হতে পারে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক। মুখে ব্যবহার করি তাহলে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে এবং সেক্ষেত্রে সবার জন্য এটা সতর্ক হওয়া উচিত। উপাদানের ভিতরে যদি আমার থাকে, সমস্যা থাকে, তাহলে তো প্রোডাক্টটা আলটিমেটলি ভালো হবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য ক্ষতিকর। তবে টুথপেস্টে থাকা এই পদার্থ নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই। যে এইটা আমাদের শরীরে প্রবেশ করলে এটা পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং আমাদের হৃদযন্ত্র সব কিছুতে এটা হ্যাম্পার করতে পারে। শিশুদের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যেন কিছুতেই টুথপেস্ট খেয়ে না ফেলে। এসডিও বলছে গবেষণাটি আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং বাজার মনিটরিং, ভোক্তা ও সরকারকে সচেতন করতেই এই গবেষণা। ভোক্তার সচেতনতা তৈরি হলেই কিন্তু যারা উৎপাদক থাকে তারাও কিন্তু সচেতন হয়ে তখন একেবারে ইকো ফ্রেন্ডলি জিনিস তৈরিতে আগ্রহী হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ল্যাবে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষার পর টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়। 30-35টারও বেশি আর্টিকেল আমরা অলরেডি সায়েন্টিফিক ফোরামে পাবলিশ করেছি। সো যেহেতু সায়েন্টিফিক আর্টিকেল পাবলিশ হয়েছে, সুতরাং আমরা যে মেথডে কাজ করি সেই মেথডটা যে এটা ডিটেকশনের জন্য উপযোগী সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। বিএসটি এর মহাপরিচালক বলছেন, টুথপেস্টে কোন কোন উপাদান ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না তা নিয়েও নতুন করে মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক মানদণ্ডগুলো আবার স্টাডি করব, তারপরে যদি দেখা যায় যে আমাদের মানদণ্ডে কিছুটা চেঞ্জ আনা দরকার, কিছু পরিবর্তন আনা দরকার, সেগুলো আমরা করব। এদিকে এই বিষয়ে এক আইনজীবী রিটের পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে হাইকোর্ট। সায়েন্স ল্যাবরেটরির একজন
বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। শুধু টুথপেস্টেই নয়, মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে মাটি, পানি, বায়ু সবখানেই, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও উচিত আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পণ্য চিহ্নিত করা এবং বাজার মনিটরিং করা, কেননা আমাদের প্রতিদিনের ব্যবহারের এই পণ্যটি যেন দীর্ঘমেয়াদে কোনোভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণ না হয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ইরানে ফের ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে কয়েকটি শহরে আক্রমণ চালানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই ঘটনায় শিশুসহ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ইরানের IRGCর কয়েকজন সদস্য আছেন বলে জানা গেছে। একে নিজেদের সার্বভৌমত্বের ওপর চরম বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে বাগদাদ ও তেহরান। দেখছেন রাতের সময়। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈরী আবহাওয়ার কারণে অনুশীলন সেকশনগুলোতে বিঘ্ন হওয়ায় হতাশ ক্যাপ্টেন। মিরপুরের শেষ দিন অনুশীলনে পড়তে হয় বাধার মুখে। এরপরও দল নিয়ে আত্মবিশ্বাস শান্ত। নিজেদের স্বাভাবিক খেলাটা দিয়েই ভালো ফলাফল আনতে চান অজিদের বিপক্ষে। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল। এবার টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। শাপলা চত্বর অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন লতিফ সিদ্দিকী। কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেফতার হবেন শেখ হাসিনা। আগের মতোই চলছে ঘুষ নেয়ার ফন্দি ফিকির। 5 মাসের অভিজ্ঞতা নিয়ে এলজিআরডি মন্ত্রী আকেব প্রশাসনের দলীয়করণ অভিযোগ জামায়াত আমিরের। এবং সিলেটে এনসিপির গাড়ি বহরে 2 দফায় হামলা ভাঙচুরের অভিযোগ। পুলিশের সামনে হেনস্থার দাবি নেতাদের। ফ্যাসিবাদী আচরণ রুখে দেওয়ার আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।